আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় ইস্যু নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের পিলখানার যে বিদ্রোহ, বিডিআর বিদ্রোহ বলে যেটাকে আমরা জানি সেটা নিয়ে। আমাদের সাথে এই অনুষ্ঠানে গেস্ট হিসেবে আছেন মনিরুল ইসলাম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমরা একটু ১ম এ একটু ছোট্ট একটু বিষয়ে একটু কথা বলে নেই। সেটা হচ্ছে যে স্যার হচ্ছে যখন কর্মজীবনে ছিলেন, বিডিআর বিদ্রোহের সময় সেই সময় আপনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন স্যার আমরা যতদূর জানি। তো স্যার সেই সময়টা যদি একটু বলতেন স্যার, ওই সময়টা আপনি কোথায় কিভাবে ছিলেন বিডিআর বিদ্রোহের সময়? আচ্ছা আমি বিডিআর বিদ্রোহ যখন সংগঠিত হয়, তার অব্যবহিত পরে আ র‍্যাবের যে গোয়েন্দা সংস্থা আছে যেটাকে বলে র‍্যাব ইন্টেলিজেন্স, সেখানে কর্মরত ছিলাম এবং এই যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত কাজ, এই তদন্ত কাজে আ প্রাথমিক যে তদন্ত বা শুরুতে যে যারা কার্যক্রম শুরু করছিল তাদের ভিতরে আমি একজন। আমরা ৩ থেকে ৪ জন মিলে এই কাজটা শুরু করেছিলাম। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে আ বিশেষজ্ঞ অফিসাররা আসেন। তারা পরবর্তীতে আমাদের সঙ্গে যোগদান করেন। সুতরাং আমি এটা বলতে পারি যে বিডিআর তদন্ত কাজে আমি পায়োনিয়ার হিসেবে একজন পায়োনিয়ারদের মধ্যে একজন হিসেবে কাজ করেছি। স্যার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে স্যার বিদ্রোহ শুরু হয় সকাল ১০টার দিকে। র‍্যাবের একটা দল বিডিআরের ৩, ৪ এবং ৫ নম্বর গেটে অবস্থান নিয়েছিল এবং তার পরবর্তীতেই স্যার সেনাবাহিনীরও একটা অগ্রগামী দল এসে ওখানে অবস্থান নেয় এবং সেই সাথে পুলিশের ডিএমপি পুলিশ কমিশনার, রমনা জোনের ডিসি এবং লালবাগ থানার ওসিকেও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে বলা হয়। তো ৩ টা বাহিনী সেই সময় ওখানে ডিপ্লয় হয়েছিল। কিন্তু স্যার তারপরে কোনো অ্যাকশন হলো না। এটার কারণ কি ছিল স্যার? এটার কারণ হচ্ছে যে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপৎকালীন যে সে সিদ্ধান্ত গ্রহণ, আপৎকালীন ব্যবস্থাপনা অর্থাৎ বিভিন্ন ধরনের যে বিপদসংকুল বা ইমার্জেন্সি সিচুয়েশন এ যে আমাদের সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমরা অদক্ষ। এবং আচ্ছা। এখানে মূলত সিদ্ধান্তহীনতা তথা হুম। সিদ্ধান বিলম্বে সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই এতগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এর সদস্যরা এবং তারা যথেষ্ট সুসজ্জিত অবস্থায় যাওয়ার পরেও আসলে তারা কার্যকরী তো কোনো অত্যন্ত সময় মতোই পৌঁছেছিল স্যার। একদম মানে সময় এমন মতো না যে অনেক দেরি হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে তারপরে জানতে পারছে এমন না। না। ঘটনা শুরু হওয়ার সাথে সাথেই 9:30টার দিকে যদি ঘটনা শুরু হয় তারা 10টা 10:30টার মধ্যেই ওই জায়গাতে অ্যাসেম্বল হয়ে গিয়েছিল। অ্যাবসোলিউটলি। হ্যাঁ, তারা আমি আপনাকে এটুকু বলতে পারি, তৎকালীন ক্যাপ্টেন শফিক নাম করে র‍্যাবে কর্মরত একজন অফিসার ছিলেন। সে অ্যা আ তার আশপাশ এলাকায় আ গতানুগতিক দায়িত্বে নিয়োজিত ছিলেন, রুটিন জি। কাজে নিয়োজিত ছিলেন এবং উনি খবর পাওয়ার সাথে, সাথে সর্বপ্রথম উনি উনার জনবল সহ ওখানে পৌঁছায় এবং ৩, ৪ এবং ৫ নম্বর গেটে তারা অবস্থান গ্রহণ করেন। হুম, এর অব্যবহিত পরে আপনি যেমনটি বললেন যে, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর অগ্রগামী দল তারা ওখানে পৌঁছায়। কিন্তু যেহেতু আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আপৎকালীন বন্দোবস্তি, আপৎকালীন ব্যবস্থাপনা নিয়ে দুর্বলতা আছে এবং সিদ্ধান্তহীনতার একটা বিষয় ছিল ওখানে জড়িত। সর্বোপরি বিলম্বে সিদ্ধান্ত গ্রহণের কারণে আসলে এতগুলো মানুষ ওখানে সময় মতো উপস্থিত হওয়ার পরও তারা আসলে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই। স্যার এই অর্ডারটা আসলে কোথা থেকে আসার কথা ছিল যেখান থেকে আসেনি? আচ্ছা, এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসা উচিত। বিকজ এটা একটা বাহিনীর বিদ্রোহের বিষয়ে জড়িত হুম, যেখানে মানুষের জানমাল, রাষ্ট্রীয় সম্পত্তি আ যেখানে আ উম ধ্বংস হওয়ার সম্ভাবনা দেখা দেয়, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এটার সিদ্ধান্ত আসা উ আ আসার কথা। এখানে যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে পরে আপনার র‍্যাব এবং পুলিশ বাহিনী তো তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। সুতরাং হুম। স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে গাইডলাইন সিক করে তারা এই সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। আর সেনাবাহিনীর অগ্রগামী দলের ক্ষেত্রে সেনাবাহিনী প্রধান আ তৎকালীন প্রধানমন্ত্রী যেহেতু আপনার প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন, হুম। তার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে এই জিনিসটা অগ্রভাগে যারা ছিল বা ভূমিতে যারা দায়িত্ব পালন করছিল তাদের কাছে এটা ডেলিভার করার কথা ছিল। তো তারা সেখান থেকে ওই অর্ডারটা ওই পায়নি। অর্ডারটা পাই নাই এবং পরবর্তী আলোচনায় আপনার যদি প্রশ্ন থাকে সেটা তো উত্তর দিবই। হুম। যদি না থাকে তাহলে আমি বলব যে কিভাবে আসলে জিনিসটা আ একটা চরম বিলম্বে ঘটনাগুলো ঘটতে থাকে এবং সিদ্ধান্তহীনতাই আসলে এই হত্যাকাণ্ডের একটা বড় কারণ ছিল। বড় কারণ হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা পরের কোয়েশ্চেনটায় যাব। টোটাল ৫৭ জন সেনা অফিসার এবং সাথে আরো কিছু মানুষ সহ টোটাল ৭৪ জন নিহত হয়, শহীদ হয়। তো
তো সেদিন মানে একটা নিউজে আসে যে সেদিন কিছু, কিছু অফিসারকে ট্র্যাক করে যে অমুক অফিসার সে কোথায় আছে? তাকে খুঁজে তাকে শেষ করা হোক। এরকম কোনো ব্যাপার কি স্যার আপনারা যখন হচ্ছে উম ইনভেস্টিগেট করেছিলেন, তখন কি স্যার পেয়েছিলেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ৫৭ জন অফিসার যে মারা গেলেন, এই ৫৭ জন অফিসার সেই সময়কার, আমি যদি ২০০৯ সালের কথা বলি, সেই সময়কার বাংলাদেশের সেরা এবং চৌকস অফিসারদের মধ্যে কয়েকজন কিন্তু। এবং তারা পেশাদারিত্ব বলেন, সততা বলেন, দেশপ্রেম বলেন, সব দিক দিয়েই তারা খুবই অগ্রবর্তী অবস্থানে ছিলেন সেই সময়। হুম, সুতরাং এই অফিসারগুলার মৃত্যু দুর্ভাগ্যজনক এবং বাংলাদেশ জাতি হিসাবে বাংলাদেশের জন্য এটা একটা বড় ক্ষতির কারণ। এখন ট্র্যাকিং করে মারার বিষয়টা হচ্ছে যে ওরকম সুনির্দিষ্টভাবে আ সিস্টেমেটিক ট্র্যাকিং আসলে সে করেছে বা সেই অনুযায়ী যে আপনার হত্যাকাণ্ডটি হয়েছে সেরকম কোনো তথ্য আমরা আসলে পাই নাই। হুম, অন্য কোনো এজেন্সি পেয়ে থাকলে সেটা আমার জানা নাই। এটা হলো ১। ২ নম্বর কথা হচ্ছে যে এখানে আপনার একটা খুব জটিল একটা বিষয় কাজ করেছে। মানে প্রাথমিকভাবে আপনার আ এত জানমালের ক্ষতি হওয়ার কথা ছিল না। হুম, বিডিআর সদস্যদের পরিকল্পনা অনুযায়ী। যা হোক পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে যে বিডিআর সদস্য, তৎকালীন বিডিআর যে সদস্যরা আপনার এই পরিকল্পনা করেছিল এবং বাস্তবায়ন করছিল এই ঘটনার, তাদের কাছ থেকে এই ঘটনা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং পরবর্তীতে ব্যক্তিগত আক্রোশ এবং অন্যান্য আ এই ব্যাপারগুলো বিষয়গুলো আপনার আ এটার সাথে আসে। ফলশ্রুতিতে এত অফিসারের মৃত্যু ঘটে আরকি। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে দেখা যাচ্ছে যে কারো সাথে কারো কোনো সমস্যা থাকলেও সেটাও এটার ভিতরে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। একদম ঠিক এবং আ আ ব্যক্তি পর্যায়ের আক্রোশ, পর্যায়ে যে অসন্তুষ্টি, এই অসন্তুষ্টির কারণেই অনেক অফিসার কিন্তু মারা গিয়েছে ওখানে। তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং আ আসলে অ্যা বিষয়টা আমি কতটুকু বোঝাতে পারবো আমি জানি না। হুম, ওটা তো একটা যুদ্ধ অবস্থা ছিল হুম, এক পর্যায়ে গিয়ে। যুদ্ধ অবস্থায় গেলে কিন্তু মানুষের মধ্যে হিতাহিত যে জ্ঞান এবং যে আত্মনিয়ন্ত্রণ, আত্মসম্বরণ, এই আত্মসম্বরণের বিষয়টা কিন্তু অনেকাংশেই উধাও হয়ে যায়। হুম। ফলশ্রুতিতে খুব ছোটখাটো কারণ, ছোটখাটো আক্রোশ, ছোটখাটো মনোকষ্ট, ছোটখাটো অসন্তুষ্টির কারণেই কিন্তু অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি। মূল যদি কারণটা বলা হয়, আসলে এই বিদ্রোহটা কেন ঘটছিল স্যার? আচ্ছা, এটা আ এক কথায় উত্তর দেওয়া আসলে সম্ভব সম্ভব না। না। রাইট স্যার। এটার বেশ কিছু কারণ আছে এবং সেই কারণগুলো এখনো পর্যন্ত আপনার হাইপোথিসিস হিসাবে ধরতে হবে। হুম, বিকজ এই কারণগুলোকে আপনার সন্দেহাতীতভাবে এস্টাবলিশ করা অদ্যাবধি সম্ভব হয়নি। হুম, যে এটা কারণ, এটার প্রমাণ এই। এইভাবে কিন্তু আপনার এস্টাবলিশ করা সম্ভব হয়নি। কারণ এই তদন্ত কাজে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। হুম, অনেক ধরনের সীমাবদ্ধতা আমরা আগেও ফেস করেছি। এখন যারা এই তদন্ত কাজ করছে তারাও কিন্তু আপনার এই সীমাবদ্ধতাগুলো কিছু হলেও ফেস করবে। হুম, আচ্ছা, তাহলে কারণের কথা আমি ফেরত আসছি। কি কারণ আসলে? মানে ঘটনাটা আমি একটু উদাহরণ দিয়ে জি বলি স্যার। আপনাকে। মনে করেন যে আপনি একটা কোনো কাজে যাচ্ছেন। আপনি বাসা থেকে রওনা করা শুরু করলেন। এখন আপনি পথে বিভিন্ন লোকের সঙ্গে আপনার দেখা হচ্ছে। আপনি কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এইটা তাদেরকে ব্যাখ্যা করতে দেখা গেল যে তাদের সঙ্গে আপনার ইন্টারেস্ট মিলে গেল। হুম, তাদের ইনটেনশন মিলে গেল। এইভাবে আপনি একা রওনা হলেও আস্তে কিন্তু আপনার সঙ্গে দল ভারী হয়েছে। লোকজন হুম, আস্তে বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপ যারা, ভেস্টেড গ্রুপ যারা তারা এক হয়ে গিয়েছে। হুম, ঘটনাটা আমি বোঝাতে পারলাম কিনা জানি হুম, না। জি ঘটনাটা বুঝতে এরকমই। পেরেছি। হুম, মানে শুরুতে অল্প কিছু লোক দিয়ে পথ চলা শুরু হলেও পরবর্তীতে অ্যা আপনার যে হুম, পরিকল্পনার যে পথ চলা, সেই পথ চলায় কিন্তু বিভিন্ন লোকজন এটার সঙ্গে জড়ো হয়েছে, বিভিন্ন ইন্টারেস্টেড গ্রুপ। আচ্ছা, এখন আমি যেটা আগেই বলছিলাম যে এই কারণগুলো মূলত আপনার এখনো পর্যন্ত হাইপোথিসিস আমরা বিয়ন্ড রিজনেবল ডাউট বা হুম, সন্দেহাতীতভাবে এটা এস্টাবলিশ করা সম্ভব হয় নাই। হুম, তো তারপরেও যেগুলো খুব আ আ মানে শক্তিশালী সম্ভাব্য কারণ, হুম, সেগুলো সম্বন্ধে আমরা ২-১ টা বলতে পা কয় আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আ বাংলাদেশের আ যে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের একটা বর্ডার ডিসপিউট আছে দীর্ঘদিন হুম, ধরে এবং সেখানে বিভিন্ন ধরনের টানাপোড়েন তারপরে বর্ডার কিলিং এগুলো হচ্ছে। তো আপনি যদি মনে করতে পারেন তাহলে পরে আপনার সিলেটের পদুয়াতে যে একটা ডিসপিউট হয়েছিল বর্ডার ডিসপিউট হুম, সেটারই আপনার কনসিকুয়েন্স হিসাবে আপনার আ রৌমারীতে হুম, যে ঘটনাটা ঘটলো যেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের
তাদের কিন্তু বেশ কয়েকজন জন ওখানে মৃত্যুবরণ করে আরকি। হুম, তারা হত্যাযোগ্য মানে কি মৃত্যুবরণ করে। হুম, পরবর্তীতে এই জিনিসটা ভারতীয় যে আপনার আভ্যন্তরীণ যে পলিটিক্স তথা ভারতের সংসদ পর্যন্ত এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। হুম। তো এটা একটা হাইপোথিসিস যে আ স্যার বাং ওই গল্পটা আমরা যদি একটু জানতে চাই জি, স্যার জি। যে আসলে যে রৌমারীতে বড়াইবাড়ি গ্রামে হুম, ওখানে যেই আমাদের হচ্ছে বিডিআর এর তৎকালীন সময় যে ছিল যে ওদের যে মানে চেকিং পোস্ট ছিল সেখানে মাত্র ১১ জন ছিল বা ৮ জন ছিল। হুম, হুম। তো তখন যখন ওই যে বিএসএফ এর একটা বড় দল ওখানে আক্রমণ করে, জি। এটার কারণ কি ছিল? মানে হঠাৎ করে সকালবেলা কেউ কিছু জানে না, ভোরবেলা দেখতেছে যে একটা বাহিনী ১০০-২০০ লোক ঢুকতেছে, বর্ডার ক্রস করে ঢুকে গেছে। এটার কারণ কি ছিল এই সমস্যাটার? এই সমস্যাটার কারণ ছিল যে আসলে যে আপনার বড়াইবাড়িতে যে আপনার আম আমাদের যে বিওপি ছিল, বর্ডার হুম, আউটপোস্ট হুম, যেটা হুম, মানে বিডিআর এর চৌকি, সেই চৌকিটাকে দখল করে হুম। সেটাকে আপনার আ আ বিএসএফ এর দখলে রাখা এবং পরবর্তীতে এটাকে বার্গেনিং চিপ, আমি জানি না বার্গেনিং আচ্ছা। চিপটা বোঝাতে পারলাম কিনা। হুম। মানে এইটা পরবর্তীতে যেকোনো নেগোসিয়েশন এর ক্ষেত্রে এটা একটা আপনার টুলস লিভারেজ হিসাবে, টুলস হিসেবে টুলস হিসাবে বা লিভারেজ হিসেবে হুম, ব্যবহার করে পরবর্তীতে একটা আপনার টেরিটোরিয়াল যে একটা অ্যাডভান্টেজ, হুম। এই অ্যাডভান্টেজটা নেয়াই ছিল মূল কারণ। আচ্ছা। প্লাস এটার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে হুম, পদুয়ার ঘটনায় হুম, বিএসএফ তথা ভারতীয় ভারত যথেষ্ট অসন্তুষ্ট ছিল হুম। এ ব্যাপারে। ফলশ্রুতিতে পদুয়াতে কি হয়েছিল স্যার? পদুতে হয়েছিল স্বাধীনতার পর থেকে হুম, আপনার পদুয়া এলাকাটা ছিল বাংলাদেশের অংশ। আচ্ছা। ওখানে বিএসএফ আপনার আ বর্ডার আউটপোস্ট একটা ক্যাম্প করে হুম, ওখানে দখলে রেখেছিল। আচ্ছা, তো এটা নিয়ে আ বাংলাদেশে এবং ভারতের সঙ্গে খুব বড় ধরনের কোনো সমস্যা হয়নি। আচ্ছা। কিন্তু একটা মানে আপনার সমস্যা দেখা দেয় তখনই যখন ওই পদুয়ার ভারতীয় ক্যাম্প থেকে বাংলাদেশের আ ভূমি ব্যবহার করে অন্য হুম, ভারতীয় আরেকটা ক্যাম্পে বিএসএফ এর আরেকটা হুম, ক্যাম্পে যখন রাস্তা তৈরি করে হুম, তখন বাংলাদেশ আ ব্যা রাইফেলস যেটা হুম, তৎকালীন হুম, বিডিআর হুম, তারা এটাতে বাধা দেয় হুম, এবং পরবর্তীতে এই বাধা আ উপেক্ষা করে তারা রাস্তাঘাট বানাতে পারে নাই এবং ওই পদুয়ার যে আ বিএসএফ এর ক্যাম্প ছিল ওই ক্যাম্পটা অ্যাবান্ডন করতে তারা বাধ্য হয়। আচ্ছা। সেটা তারা একটা সেটব্যাক হিসাবে হুম, ধরে নেয়। আ তো সেইটারই অংশ হিসাবে তারা কনসিকুয়েন্স হিসাবে তারা কিন্তু চলে আসে হচ্ছে আপনার বড়াইবাড়িতে। বড়ুয়াবাড়িতে। বুঝতে পারছি। তার মানে স্যার তারা আসলে এখানে যখন সুবিধা করতে পারে নাই, তারা হুম, ওখানে বড়াইবাড়িতে একটা একটা ইস্যু ক্রিয়েট করে তখন একটা নেগোসিয়েশন করতে চাইছে যে, ঠিক আছে তাহলে বড়াইবাড়িরটা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতেছি, ওইখানে একটা রাস্তা করতে দেয়া হোক। জি, এরকম টাইপের জি। একটা বিষয়। আরেকটা সম্ভাব্য কারণ আমি এখানে হুম, আরেকটা ইনপুট আমি এখানে সম্ভাব্য কারণ হিসাবে দিতে চাই হুম, আপনাকে। সেটা হলো আপনি যদি বড়াইবাড়ির ঘটনাটা দেখেন, হুম, সময়কাল হুম। কখন এটা সংঘটিত হয়েছে? ২০০১ সালে ২০০১ সালে। এপ্রিল মাসে এপ্রিল মাসে ১৮ তারিখে ১৮ তারিখে। জি, তাইলে দেখেন যে এটা কিন্তু আ মানে বাংলাদেশের যে আম আ নির্বাচিত সরকারের আ একটা যে আ আপনার আপনার কি বলে? হ্যান্ডিং ওভার হ্যাঁ, প্রসেস ২০০১ সালে নতুন হ্যাঁ, একটা সরকার আসছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই সময় এই একটা প্রসেসে এই হুম, সময়ে কিন্তু আম এরকম একটা অ্যাটাক তো আসলেই একটা ইস্যু ক্রিয়েট করে। এটা একটা রিজিওনাল একটা ডায়নামিক্স আছে বলে আমার মনে হয়। হুম।